just do what's best for me. Don't listen to my enemies, they're just full of jealousy. Yeah, this legacy, you gon' see what's left of me. हेलो बच्चों, आज का আমরা ডিসকাস করব আলোক বিজ্ঞান মানে অপটিক্স পার্ট 10। তো এখন অবধি আমরা অপটিক্স পার্ট 9 কমপ্লিট। তো লাস্ট লেকচারে আমরা আলোচনা করছিলাম আলোর প্রতিসরণ নিয়ে। লাস্ট কয়েকটা লেকচারে আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা আলোর প্রতিসরণের একটা টপিক যেটা হলো সংকট কোণ, ওইটা নিয়ে সাথে আলোচনা করব। সংকট কোণের সাথে এগো আমরা আভ্যন্তরীণ প্রতিফলন, এটা আবার কি, এটা কেন হয়, এটার প্রয়োগ, ওইটা আমরা আজকে আলোচনা করব। তো কথা বলে লাভ নেই বেশি, সবাই খাতা বার করো আর লেখা শুরু করে দাও। আমরা যেভাবে আগে থেকে লেখতাম কোশ্চেন অনুযায়ী আনসার, তো আজকে আমরা কোশ্চেন অনুযায়ী আনসার লিখুন। তো খাতা বার করো, কলম বার করো আর লেখা শুরু করে দাও। তো প্রথম যেটা আমি বললাম সংকট কোণ, এটা কি? এটা হলো সর্বপ্রথম আমরা জানতে লাগবো যে আলোর প্রতিসরণের সময় কিছু কথা আমি লেখা দিয়েছিলাম যে আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন আলোক রশ্মি আমরা অভিলম্বের কাছে চলে আসে, আর যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। তো ওইটা আমরা আজকে কাজে লাগবো যে আলোক রশ্মি দেখো অভিলম্ব থেকে দূরে সরতে সরতে একটা সময় এরকম আসতে পারে যে আলোক রশ্মি প্রতিসরণ কোণ যেটা এটা 90 ডিগ্রি হয়, মানে প্রতিসরণের পর আলোক রশ্মি মাধ্যমে গা ঘেঁষে নির্গত হয়। ঠিক আছে, প্রতিসরণের পর আলোক রশ্মি মাধ্যমে গা ঘেঁষে নির্গত হয়, ওইটাই হলো আমরা আলো সংকট কোণ। দেখো তো প্রথম কোশ্চেন আজকে, সংকট কোণ কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক বইটা। সংকট কোণ কি? সংকট কোণের সংজ্ঞাটা আমি বোঝানোর আগে এখানে দেখো, এটা যদি ঘন মাধ্যম হয়, ধরো এটা ঘন মাধ্যম, এটা হলো আমাদের অভিলম্ব। এখানে যদি আমরা আলোক রশ্মি আপতন কোণ আয় হয় তাহলে প্রতিসরণ কোণ আর এটা, আপতন কোণ থেকে প্রতিসরণ কোণ একটু বড়। এখানে দেখো আর গ্রেটার দেন আই, প্রতিসরণ কোণটা আপতন কোণ থেকে একটু বড়। এখন যদি আমি আপতন কোণটা আরো বাড়াই তাহলে প্রতিসরণ কোণ আরো বাড়বো, প্লাস আরো যদি আমি আপতন কোণ বাড়াই প্রতিসরণ কোণ মাধ্যমে গা ঘেঁষা যাইব, মানে প্রতিসরণ কোণের মান হইব 90 ডিগ্রি, আর ইকুয়ালস টু 90 ডিগ্রি। যেই আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি হয়, মানে মাধ্যমের গা ঘেঁষে যায়, ওইটাই হলো আমরা আলো সংকট কোণ। ঠিক আছে, তো দেখো সংজ্ঞাটা লেখানো, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি, অর্থাৎ প্রতিসৃত রশ্মি
দুই মাধ্যমে বিভেদ তলে গা ঘেঁষে নির্গত হয় তাকে বা সেই কোণকে, তো তাকেটা মুচ্ছা ওইটাই লাগো, সেই কোণকে, সেই আপতন কোণকে, সেই আপতন কোণকে সংকট কোণ বলা হয়। দেখো বুঝা গেছে নি ব্যাপারটা ক্লিয়ার নি? ঠিক আছে। আরো প্রশ্নে, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের প্রতিসরণের সময় যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমে বিভেদ তলের গা ঘেঁষে নির্গত হয়, সেই কোণকে সংকট কোণ বলে। কোশ্চেন নাম্বার 2, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি? দেখো এখান অবধি তো আপতন কোণের মানের জন্য প্রতিসরণ কোণটা মাধ্যমের গা ঘেঁষে নির্গত হয়। তারপরে যদি আমি আপতিত রশ্মি আরো বাড়াই, মানে আপতন কোণটাকে আরো ইনক্রিজ করি বা বর্ধিত করি, তাহলে প্রতিসরণ কোণ বিভেদ তলের পরে হইল, মানে আরো বাড়বো। তার মানে তখন প্রতিসরণ না হইয়া প্রতিফলন হইল, ঘুরে আবার প্রথম মাধ্যমে ফিরে আইল। দেখো বুঝছো নি, আপতন কোণটাকে যদি আমি ধীরে ধীরে বাড়াতে থাকি তাহলে একটা সময় পরে সেটা প্রতিসরণ না হইয়া প্রতিফলন হইল, ওইটাকে বলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে। তো লেখানো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি? আলো প্রশ্নে, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় আলো রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবার সময় ওই দুই মাধ্যমের সংকট কোণ অপেক্ষা বৃহত্তর আপতন কোণে সংকট কোণ অপেক্ষা বৃহত্তর আপতন কোণে সংকট কোণ অপেক্ষা বৃহত্তর আপতন কোণে আপতিত হলে বা বিভেদ তলে আপতিত হলে তবে রশ্মিটি লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত না হয়ে রশ্মিটি লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত না হয়ে সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে। ঠিক আছে। আলোর এই ঘটনাকে এই
আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। ঠিক আছে, আলোক রশ্মি যদি সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হয় তাহলে আলোক রশ্মির প্রতিসরণ না হয়ে প্রতিফলন হয়। আর আলোর এই ঘটনাকে কি বলে? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাইলে আমরা এখন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা শর্ত কি জানতে হইব, কারণ সব আলোক রশ্মি বা সব ক্ষেত্রে আলোক রশ্মির আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করা সম্ভব নয়। তার জন্য কিছু ক্রাইটেরিয়া বা কিছু শর্ত আছে, এগুলো আমরা জানতে হইব, বুঝতে হইব, শিখতে হইব। এই শর্তগুলো খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। আজকের ভিডিওটা সবটাই খুবই ইম্পর্টেন্ট লেকচারের উপরেই বানানো। তো আজকে যে কোশ্চেনগুলো সলভ করাবো এগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলা খুব ভালো করে শিখবা, মুখস্থ করবা, প্র্যাকটিস করবা। আর ম্যাক্সিমাম থিওরিটিক্যাল আর ছোট ছোট ডিরাইভেশন একটা বা দুইটা থাকবো। তো এগুলা আমি ভালো করে বুঝাই দেবো, তোমরা ভালো করে শিক্ষা নেবে। তো নেক্সট কোশ্চেন যেটা হইব এটা হইল আভ্যন্তরীণ প্রতিফলন যেটা আছে, আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটানোর শর্তটা কি? তো আজকে কোশ্চেন নাম্বার 3, আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত কি? ঠিক আছে, আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত কি? তো প্রথম মেইনলি দুইটা শর্ত। এক নম্বর শর্তটা হলো আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে গিয়ে ঘন ও লঘু মাধ্যম দ্বয়ের বিভেদ তলে আপতিত হতে হবে। আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে গিয়ে ঘন মাধ্যম ও লঘু মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে। বিভেদ তলে আপতিত হতে হবে। এরকম না যে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে যায় তাহলে আলোক রশ্মির আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। তাকে অলওয়েজ ঘন মাধ্যম থেকে ঘন আর লঘু মাধ্যমে বিভেদ তলে আপতিত হতে হবে। সেকেন্ড যে শর্ত, আপতন কোণের মানকে সংকট কোণের অপেক্ষা বেশি হতে হবে। আপতন কোণের মান অবশ্যই মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও ভালো করে শিক্ষা নিল। ঠিক আছে, তারপর নেক্সট কোয়েশ্চেন 4 নাম্বার যেটা, কখন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্ভব নয়। ঠিক আছে, আমরা তো দেখলাম আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি, কিভাবে হয়, কোন কোন ক্ষেত্রে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা ঘটে না। ঠিক আছে, কখন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্ভব নয়। ঠিক আছে, কখন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্ভব নয়, এটা হলো আলোক রশ্মি বায়ু মাধ্যম বা অন্য কোনো লঘু মাধ্যম থেকে আলোক রশ্মি
আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আলোক রশ্মির আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। এর কারণ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি প্রতিষ্ঠিত হলে প্রতিসরণ কোণ আপতন কোণ অপেক্ষা ছোট হয়। প্রতিসরণ কোণ আপতন কোণ অপেক্ষা ছোট হয়। কারণ কি? কারণ লঘু মাধ্যম থেকে যখন আলোক রশ্মি ঘন মাধ্যমে যায় তখন প্রতিসৃত রশ্মি যেটা এটা অবিলম্বে কাছাকাছি চলে আসে। কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আলোক রশ্মি অবশ্যই প্রতিসৃত হয় না, কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আলোক রশ্মি অবশ্যই প্রতিসৃত হয় না। কি হয়? এই ক্ষেত্রে প্রতিফলিত হয়। সবটাই যে আপতিত রশ্মি আছে সবটাই দুই মাধ্যমে বিভেদতল থেকে প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে। তাকে আভ্যন্তরীণ প্রতিফলন বলে, যেটা আমি জানি। এই প্রতিফলনকে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলা হয়। ঠিক আছে? আভ্যন্তরীণ প্রতিফলনের সৃষ্ট প্রতিবিম্ব তোমার প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে। তো আভ্যন্তরীণ প্রতিফলন যেটা আছে এটা তোমার অবশ্যই তোমার কি করতে লাগবে? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় যেটা যে তার কোণটা আছে এটা তোমার সংকট কোণ থেকে বেশি দিতে। ঠিক আছে? দেখো, আপতন কোণ বাড়াতে বাড়াতে সর্বোচ্চ 90 ডিগ্রি হলেও প্রতিসরণ কোণের মান কখনোই তোমার 90 ডিগ্রি হবে না যখন আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে। এখানে লেখা দাও, আপতিত রশ্মি কোণের মান, মানে আপতন কোণের মান বাড়াতে বাড়াতে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি করলেও যখন
আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তখন প্রতিসরণ কোণের মান 90 এর কম হবে। প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা কম হবে। তাই কখনোই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে না। ঠিক আছে, দেখো জিনিসটা ক্লিয়ার নেই যে আমরা যদি আপতন কোণের মান ধীরে ধীরে বাড়াতে থাকি, তারপরেও আমরা যে প্রতিসরণ কোণের মানটা আছে, যেমন ধরো আমি একটা ফিগার এঁকে বুঝিয়ে দিই। দেখো ধরো এটা ঘন মাধ্যম, এটা অভিলম্ব। এখান থেকে যদি আপতিত রশ্মি পাঠায়, এটা তোমার কাছাকাছি চলে আসবে, অভিলম্বের কাছাকাছি। ঠিক আছে, এটা হলো দুই মাধ্যমের বিভেদ। আপতিত রশ্মিটা অভিলম্বের কাছাকাছি আসবে। তারপরে যদি আমরা বাড়াই, তাইলে কি হইব? এটা অভিলম্বের কাছাকাছি আসবো। আমরা যদি পুরো 90 ডিগ্রি বাড়াই, তারপরেও এটা বড় এতটুকুই থাকবো, মানে প্রতিষ্ঠিতই হইব। কোন সময় এটা তোমার আপতন কোণের মানটা, এটা মনে রাখবা, ঘন লঘু থেকে যখন ঘনতে আসে, লঘু ঘন, তখন আর লেস দেন আই হয়, মানে প্রতিসরণ কোণের মানটা আপতন কোণের মান থেকে কম হয়। তাহলে আমরা যতই বাড়াই না কেন, প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি থেকে কমই হইব। তার লিগে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসে, কোন সময়ই তোমার কি হয়, তার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় না। ঠিক আছে, বুঝা গেছে? কপি করে আনো তাড়াতাড়ি। তারপরে আমরা যেটা দেখলাম সংকট কোণ। সংকট কোণের সাথে একটা রিলেশন আছে, ওইটা হইল আমরা প্রতিসরণকে। আমরা নেক্সট কোয়েশ্চন হইব সংকট কোণ আর মাধ্যমের প্রতিসরণের মধ্যে সম্পর্ক কি। সংকট কোণ আর মাধ্যমের প্রতিসরণের মধ্যে সম্পর্ক কি? কোয়েশ্চন নাম্বার 5, সংকট কোণ ও ঘন মাধ্যমের প্রতিসরণের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। সংকট কোণ ও ঘন মাধ্যমের প্রতিসরণের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। চিত্রটা যদি এখানে আমি ড্র করি, ধরো এটা ঘন মাধ্যম, ঠিক আছে, এটা অভিলম্ব। তো এখানের মধ্যে যদি আমি আলোক রশ্মিটা পাঠাই, তাইলে প্রতিষ্ঠিত রশ্মির মাধ্যমে গা ঘিসা নির্গত হইব। এটা হলো আপতন কোণ আই, এটা হলো প্রতিসরণ কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, এখানের মধ্যে
আমরা যদি নাম দিই P2 আর এটা যদি নাম দিই অভিলম্ব N N বা একটাকে N দিলে আরেকটাকে N1 আর এখানে I যেটা এটা সংকট কোণ থিটা c এটা ঘন মাধ্যম আর এটা লঘু মাধ্যম ঠিক আছে এখন আমরা রিলেশনটা বা সম্পর্কটা কিভাবে বার করি দেখো মনে করি এটার নাম দিয়ে দিই ও আর এটাকে নাম দিয়ে দাও বি এই রশ্মিটাকে Q2 তাইলে হয়ে যাবে এটা হলো কিউ আচ্ছা তাহলে মনে করি অ্যাঙ্গেল P2O N1 equals to theta c equals to ঘন ও লঘু মাধ্যমের সংকট ঘন ও লঘু মাধ্যমের সংকট কোণ যেটা আমি ধরলাম এটাই লিখলাম সংকট কোণ ঠিক আছে মনে করি P2O N1 ঘন ও লঘু মাধ্যমের সংকট কোণ এই ক্ষেত্রে প্রতিসৃত রশ্মি ও Q2 মাধ্যম দ্বয়ের গা ঘেঁষে যায় মাধ্যম দ্বয়ের গা ঘেঁষে যায় অর্থাৎ প্রতিসরণ কোণ equals to 90 ডিগ্রি জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক বা যেহেতু আমরা এখানে কি ধরলাম ঘন আর লঘু তাইলে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক লঘু মাধ্যমের সাপেক্ষে এখানে ঘন মাধ্যম বলতে জল নিয়ে আনো আর এখানে লঘু মাধ্যম বলতে বায়ু নিয়ে আনো তাহলে সুবিধা হইব এ মিউ জি হলে মানে এটার সাপেক্ষে এটার প্রতিসরাঙ্ক এ মিউ জি হলে কি লিখতে পারি আমরা বা এখানে যদি দেখি আমরা জলকে ইংলিশে বলে ওয়াটার মানে ডাব্লু আর বায়ুকে এয়ার ডাব্লু মিউ এ হলে ডাব্লু মিউ এ ইকুয়ালস টু প্রতিসরণ কোণ মানে সাইন থিটা সি বাই আপতন কোণ সাইন আই বা আপতন কোণ বাই প্রতিসরণ কোণ দেখো আমি আগেই কইছিলাম যেটা এ থাকবো মানে উপরে কি উপরে হলো এয়ার বা বায়ু তো বায়ু যদি থাকে তাহলে আমরা নিব জল রিভার্স হইব উপরে যেটা থাকবো এটা আমরা নিচে নিব তার মানে sin থিটা সি নিলাম এটা জলে আছে আর w মানে নিচে আছে w হইব তাহলে এয়ার এর কোণ মানে sin 90 ডিগ্রি শর্টকাট নিয়ম আচ্ছা এটা যদি না বুঝো আমি আলাদাভাবে বুঝিয়ে দিই w মিউ a মানে মিউ a বাই মিউ w তাহলে এখানে উপরে sin কোন অ্যাঙ্গেলটা হইব যেহেতু আমি এয়ার এর মিউ নিলাম তাইলে হইব জলের অ্যাঙ্গেল মানে জলের মধ্যে কোনটা i আর i এর ভ্যালু কি থিটা সি আর নিচে কি w নিচে তার মানে নিচে হইব এয়ার এর অ্যাঙ্গেল কত sin 90 ঠিক আছে আচ্ছা এটা যদি করি আমরা আসবে sin theta c equals to sin 90 মানে 1 মানে 1 by a
মিউ ডাব্লু। ঠিক আছে, এটাকে যদি লিখি আমরা ডাব্লু মিউ এ ইকুয়ালস টু সাইন থিটা সি, বা এটাকে যদি আমরা চেঞ্জ করি এ মিউ ডাব্লু, তাহলে এটা 1 হয়ে যাবে। তার মানে তোমার এ মিউ ডাব্লু ইকুয়ালস টু 1 সাইন থিটা সি। সুতরাং সংকট কোণের মান এক মাধ্যমের সাপেক্ষে অপর মাধ্যমের প্রতিসংখ্যের উপর নির্ভর করে। এখন যদি মাধ্যম দুটি এ ও বি হয়, তাহলে আমরা বায়ু আর জলের পরিবর্তে যদি মাধ্যম দুটাকে এ আর বি ধরি, তাহলে সাইন থিটা সি ইকুয়ালস টু 1 বি মিউ এ, 1 লঘু মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণ। এখন পর্যন্ত তো আমরা সংকট কোণ কি দেখলাম, আভ্যন্তরীণ পণ্য প্রতিফলন কি। এখন কিছু ছোট ছোট থিওরি টাইপ কোশ্চেন 1 মার্কের বা 2 মার্কের আসতেই পারে পরীক্ষায়, তো এগুলো আমি 2-3টা কোশ্চেন লেখায় দিই। এগুলো টোটালি আমাদের আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপর বেস করে তৈরি। তো কোশ্চেন লেখো, কোশ্চেন নাম্বার 6 আজকে, জলের ডুবানো ভূষকালি মাখানো ধাতব বল জলে ডুবানো ভূষকালি মাখানো ধাতব বল চকচক করে কেন? অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে ভূষকালি বা ভূষাকালি জিনিসটা কি। ভূষাকালি ওয়ান কাইন্ড অফ জুতার কালি করতে পারো, যেগুলো আমরা জুতা পলিশ করতে ব্যবহার করি। ওই কালি মাখানো বল যদি আমরা জলের মধ্যে ফালাই, তাহলে দেখা যায় কি ওইগুলা চকচক করে, মানে ওইটার থেকে যেই আমরা আলোগুলা প্রতিফলিত হয় এগুলা খুব লাইট থাকে এবং চকচক করে। তো কেন এটা লেখানো, একটি ভূষকালি মাখানো ধাতব বল জলে ডুবালে এবং একে জলের বাইরে থেকে দেখলে চকচক করতে দেখা যায়। এর কারণ হলো ভূষকালি মাখানোর ফলে বলটিকে জলে ডুবালেও ওর গায়ে বায়ুর একটি পাতলা স্তর আটকে থাকে। ঠিক আছে, ভূষকালি মাখানোর ফলে বা ভূষকালি মাখানোর পর ভূষকালি
মাখানোর ফলে বলটিকে জলে ধূসরকালি মাখানোর ফলে জলে ডুবালেও ওর গায়ে পাতলা একটি বায়ু স্তর আটকে থাকে। ঠিক আছে, আলোক রশ্মি জল থেকে ওই বায়ুতে প্রবেশ করার সময় আলোক রশ্মি লেখানো আলোক রশ্মি জল থেকে ওই বায়ুতে প্রবেশ করার সময় আলোক রশ্মি যখন জল থেকে বায়ুতে প্রবেশ করে জল ও বায়ু সংকট কোণ অপেক্ষা বেশি কোণে যখন আপতিত হয় তখন আলোক রশ্মির আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। ঠিক আছে, পূর্ণ প্রতিফলিত রশ্মিগুলি যখন চোখে পৌঁছায় তখন বলটিকে চকচক করতে দেখা যায়। দেখো, ধরো এখানে একটা জলের পাত্র, এটা ডট দিয়ে আমি জলটা বুঝাইলাম। ঠিক আছে, এটা ধরো একটা জলের পাত্র, এটার মধ্যে যখন একটা বল থাকে, ধূসরকালি মাখানোর ফলে বলটা যেটা আছে এর উপর একটা বায়ু হালকা একটা আস্তরণ করে দেয়, তখন আলোক রশ্মি বাইরের থেকে আয়া তার পূর্ণ প্রতিফলন ঘটে। তার লিগে যখন আমরা বাইরের থেকে দেখি তখন বলটাকে ওই যে আলোটা এসে বলটার উপর পড়তেছে ওই আলোটা আবার পূর্ণ প্রতিফলিত হইয়া আমাদের চোখে পড়ে। তার লিগে আমরা বলটাকে উজ্জ্বল দেখি, তার মানে বলটা তখন চকচক করতে দেখা যায়। বুঝা গেছে? তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 7, জলের মধ্য দিয়ে উঠে আসা বায়ুর বুদবুদকে চকচক দেখায় কেন বা উজ্জ্বল দেখায় কেন? এটাও উপরেরটার মত নেই। জলের মধ্য দিয়ে উঠে আসা বুদবুদগুলিকে চকচক দেখায় কারণ জলের মধ্য দিয়ে উঠে আসা
বুদবুদগুলিকে চকচক দেখায়। কারণ যেসব আলোক রশ্মি জলের মধ্য দিয়ে গিয়ে যেসব আলোক রশ্মি জলের মধ্য দিয়ে গিয়ে সংকট কোণ অপেক্ষা বড় আপতন কোণে সংকট কোণ অপেক্ষা বড় আপতন কোণে ওই বুদবুদটির উপর পড়ে, ওই বুদবুদটির উপর পড়ে ওই সকল আলোক রশ্মি প্রতিসরণ না হয়ে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে এবং যা আমাদের চোখে এসে পড়ে। ঠিক আছে, ওই একই কারণে বা এই কারণে জলে ভেসে আসা বুদবুদ উজ্জ্বল দেখায়, ঠিক আছে, বোঝা গেছে ঘটনাটা কেন উজ্জ্বল দেখে? কারণ কি, যখন জলের মধ্যে বুদবুদটা থাকে তখন আলোক রশ্মি যখন জল হয়ে বুদবুদে গিয়ে পৌঁছায়, মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে পৌঁছায়, তখন তার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। মানে আলোক রশ্মি যা গিয়া বুদবুদে পড়ে তার টোটালি পূর্ণ প্রতিফলিত হইয়া আমাদের চোখে এসে পড়ে, তার লেগা বুদবুদটাকে উজ্জ্বল দেখায়, মানে তার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। ঠিক আছে, তারপর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা প্রাকৃতিক দৃষ্টান্ত আমরা দেখতাম পাই, মানে প্রাকৃতিক কারণে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে এরকম দৃষ্টান্ত দেখতে পাই, এবং এটার সাথে তোমরা খুবই পরিচয়যুক্ত। এটা নিচের ক্লাসে ছিল আর এটা উপরের ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। সবাই শুনছ হয়তো যে মরীচিকা। মরীচিকা কি? মরীচিকা হলো একটা দৃষ্টিভ্রম। তো মরীচিকাটা অ্যাকচুয়ালি কেন হয়? এটা অ্যাকচুয়ালি হয়ে থাকে তোমার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। মরীচিকা ঘটার একমাত্র কারণ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো মরীচিকা কি এবং কেন হয় এটাই আমরা নেক্সট কোশ্চেন। তো লেখো, কোশ্চেনটা হলো মরীচিকা কি একটি চিত্রের সাহায্যে। কোশ্চেন নাম্বার 7, মরীচিকা কি একটি চিত্রের সাহায্যে মরুভূমিতে কেন মরীচিকা
দেখা যায় ব্যাখ্যা করো। ঠিক আছে, 3 মার্কের কোশ্চেনে জেনারেলি এটা না আসারই কথা, কারণ অনেকগুলো চ্যাপ্টার আছে যেখান থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট ডেরিভেশন অপটিক্সে আছে, মানে আলোকে আছে। তো এটা 3 মার্কের কোশ্চেনে নাও আসতে পারে, তবে বুঝানোর লেগে আমি লেখা দিই মরীচিকা জিনিসটা কি এবং কেন দেখা যায়। ধরো তুমি মরুভূমিতে আছো, ঠিক আছে, এটা ধরো মরুভূমি, এখানে তুমি দাঁড়ানো, এখানে ধরো একটা গাছ। মরুভূমিতে কি বায়ু বিভিন্ন স্তরে বিভক্ত, এটা আমরা জানি। তো আমরা ধরে নিই, আর মরুভূমিতে প্রচুর গরম থাকার কারণে তার মরুভূমির ভূমি সংলগ্ন বায়ুগুলি হালকা, তার মানে তার থেকে যেই তোমার আলোক রশ্মিগুলো আছে ওইগুলা তোমার কি হয়, আমাদের চোখে এসে যখন পৌঁছায় তখন তার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। ঠিক আছে, মানে আমাদের দৃষ্টিভ্রম হয়। তো এটা তুমি লেখা নিলে বুঝবা। মানে দেখো চিত্রটা দেখে বুঝাতে চাইছি, এখানে একটা গাছ, এখানে একটা লোক দাঁড়ানো, ধরো উটের উপরে দাঁড়ানো। তো সে যখন উপর থেকে নিচের দিকে চাইবো, তখন এই যে গাছটা বায়ুমণ্ডল থেকে টোটালি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়েছে। সে সোজাসুজি তো গাছটাকে দেখবই, এখান থেকে সোজাসুজি আলোক রশ্মি গাছটাকে দেখবো, কিন্তু সে যখন নিচের দিকে চাইবো তখন গাছটাকে উল্টা করে দেখবো, যেটা বাস্তবে কোনো অস্তিত্ব নাই। তার মানে এটা অসৎ বিম্ব একটা মাটির নিচে দেখবো সে। কারণটা হইল বায়ুমণ্ডলের স্তরগুলা মরুভূমির অনেক উত্তাপে নিচের দিকের যে স্তরগুলো আছে খুব হালকা হয়ে আছে, উপরের দিকের স্তরগুলা মোটামুটি ভারী থাকে। তো আলোক রশ্মি ভারী মানে ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে এসে পৌঁছায় তখন কি হয়, তার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার ফলে আলোক রশ্মিটা এদিকে আসে না, এরকম ভাবে তার চোখে পৌঁছায়, মানে মাটির মধ্য দিয়ে যাওয়ার কথা বা বালুর মধ্য দিয়ে যাওয়ার কথা না গিয়ে এটা এখানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে চোখে পৌঁছায়। আমাদের চোখ যেটা আছে এটা সরল রেখা বরাবরই দেখে, বক্ররেখা বরাবর চোখ যাইতে পারে না। তার লেগে আমরা গাছটার প্রতিবিম্ব দেখতাম পাবো এই জায়গাতে। ঠিক আছে, মানে সোজাসুজি তুমি মরুভূমির মধ্যে দিয়ে যেতেছো, তখন তুমি রাস্তার মধ্যে যখন চাইবা তখন দেখবা যে একটা গাছ উল্টা করে নিচের দিকে দাঁড়ানো। তো ওইটাই হলো আমরা মরীচিকা। ঠিক আছে, দেখো দিনের বেলায় প্রখর সূর্যগ্রহণে মরুভূমির বালি এবং সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়। দিনের বেলায় প্রখর সূর্য কিরণে মরুভূমির বালি এবং এর সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়, ফলে ওই বায়ুস্তরের ঘনত্ব কমে যায়। ফলে ওই বায়ুস্তরের ঘনত্ব কমে যায়, কারণ নিচের দিকে বায়ুগুলা উত্তপ্ত অবস্থায় থাকে। যত উপরে উঠা যায় তত বায়ুর ঘনত্ব বাড়তে থাকে। সুতরাং মরুভূমিতে বায়ু যদি মোটামুটি স্থির থাকে, সুতরাং
মরুভূমিতে বায়ু যদি মোটামুটি স্থির থাকে তবে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলকে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলকে আমরা কতগুলি কাল্পনিক অনুভূমিক স্তরে ভাগ করতে পারি। আমরা কতগুলি কাল্পনিক স্তরে ভাগ করতে পারি, যেরকম আমি ডট ডট দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, এই স্তরগুলি এমন ভাবে কল্পনা করা হয় যাতে একটি স্তরের মধ্যস্থিত বায়ুর ঘনত্ব ওই স্তরের সব অংশের মোটামুটি একই থাকে। এই স্তরগুলিকে এমন ভাবে কল্পনা করা হয় যাতে একটি স্তরে বায়ুগুলিতে ঘনত্ব একই থাকে, কিন্তু নিচের স্তর থেকে যদি উপরের স্তরে যাওয়া হয় তাহলে বায়ুর ঘনত্ব বাড়তে থাকে। তবে যদি নিচে স্তর থেকে উপরের স্তরে যাওয়া যায় তবে বায়ুর ঘনত্ব বাড়তে থাকে। ঠিক আছে, এখন ধরো এটা তোমার গাছ টি, এটা টি ড্যাশ। ঠিক আছে, এখন একটি লোক ব্র্যাকেটে এম ফর ম্যান যদি উঁচু জায়গায় দাঁড়িয়ে সামনে অবস্থিত একটি গাছ ব্র্যাকেটে টি এর নিচের দিকে ভূমিতে তাকায় তাহলে গাছ থেকে আগত আলোক রশ্মির আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, যা বা এই রশ্মিগুলি লোকটির চোখে গাছের একটি অসৎ বিম্ব ব্র্যাকেটে টিডেস তৈরি করে, যা মরুভূমির
মাটির বা ভূমির ভিতরে অবস্থিত। ইহার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এই ঘটনাকে মরুভূমির মরীচিকা বলা হয়। দেখো বুঝা গেছে, এই ঘটনাকে মরুভূমির মরীচিকা বলা হয়। চিত্রটা দিয়ে দিবা, সাথে লেখা দিবা এই লাইনগুলা। এখানে কি বলা হয়েছে, দিনের বেলায় বায়ুমণ্ডল খুব উত্তপ্ত হওয়াতে যে ভূমি সংলগ্ন বায়ুগুলো আছে এগুলা হালকা হয়ে যায়, আর উপরের দিকের বায়ুগুলা ভারী থাকাতে উপরের দিকের বায়ুর ঘনত্ব বেশি থাকে। তার লেগে গাছ থেকে যখন আলোক রশ্মি আসে লোকটা চোখে পৌঁছায়, তখন কি হয়, আলোক রশ্মি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে লোকটা চোখে পৌঁছায়। তার লেগে লোকটা মাটির নিচে বলতে মরুভূমির ভূমিটার নিচে বালুর নিচে তার মধ্যে একটা গাছের প্রতিবিম্ব সৃষ্টি হলো, যেটা লোকটা গাছটাকে ওই জায়গাতে দেখবো। এই ঘটনাটাকে বলা হয় মরীচিকা। বুঝা গেছে? এখন নেক্সট একটা কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। এটা তোমরা যখন কি বলে লাস্ট ইউনিট পড়বা, মানে আমাদের যে বৈদ্যুতিক যন্ত্রসমূহ অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স ওই চ্যাপ্টারের মধ্যে এই কোশ্চেনটা পাইবা। কারণ ওই জায়গা তো এই কোশ্চেনটা মানে এই টপিকটা আলোচনা আছে, ওই জায়গা তো এই জিনিসটা কাজে লাগে। তাইলে এটা হয়তো অনেকে শুনছো যে আলোকবাহী তন্তু, বা অনেকে হয়তো বা শুনছো না যে আলোকবাহী তন্তু জিনিসটা কি। এটাই আমরা এখন দেখুন আলোকবাহী তন্তু জিনিসটা কি। তার আগে এটা আমি একটা এক্সাম্পল দিই, এটা তোমরা অনেকেই এক্সাম্পলটার সাথে সম্পর্কযুক্ত। অনেক সময় দেখা যায় কি মেলার মধ্যে কিছু ঝাড়ু টাইপের উঠে, যেটা মানে ফুলের টবের মতো থাকে, যেটা থেকে সুতার মতো অনেকগুলা ঝাড়ু টাইপ জিনিস বার হয়। এর যে আমি টপটা মানে নিচের দিকে যে টপ থাকে ফুলের টবের মতো, ওইটার মধ্যে একটা লাইট থাকে। ওই লাইট গুলো আমরা কি দেখি, ঝাড়ুগুলার প্রত্যেকটা মাথার মধ্যে জ্বলতেছে। মানে ধরো এরকম একটা টপ থেকে অনেকগুলা সুতার মতো বার হইতেছে, আর নিচের দিকে লাইট, আর লাইটটা প্রতিটি সুতার মধ্যে মধ্য দিয়ে লাইটটা যায়, আর আগাটার মধ্যে তোমার লাইটটি জ্বলতে দেখা যায়। ওইটাই হলো আমরা আলোকবাহী তন্তু। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চন হইব খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন, আলোকবাহী তন্তু কি, এর কার্যপ্রণালী এবং ব্যবহার লেখো। কার্যপ্রণালী যদি না শিখতে পারো তাহলে অবশ্যই আলোকবাহী তন্তু কি এবং ব্যবহারটা শিক্ষা নিবা। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আলোকবাহী তন্তু কি আর ব্যবহার। ঠিক আছে, সেটা আমি লেখাই দিই। আলোকবাহী তন্তুটা দেখো, আলো সরল রেখা বরাবর চলে, কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগিয়ে আলোকে কার্যকর বক্রপথে পাঠানো যায়। আলো সরল রেখা বরাবর
চলে, কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগে আলোক রশ্মিকে বক্রপথে পাঠানো যায়। এটা আমি দেখাই দেবো চিত্রটা কিভাবে পাঠানো যায়। যেমন বারবার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটিয়ে আলোক রশ্মিকে যেমন বারবার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটিয়ে আলোক রশ্মিকে কাঁচ, কোয়ার্টজ, প্লাস্টিক ইত্যাদি দিয়ে কাঁচ, কোয়ার্টজ হলো এক ধরনের পদার্থ, প্লাস্টিক ইত্যাদি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যায় আলোকীয় তন্তু বা সংক্ষেপে তন্তুর মধ্য দিয়ে ইত্যাদি দিয়ে আলোকীয় তন্তু বা সংক্ষেপে তন্তুর মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো সম্ভব। তন্তুর মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো সম্ভব। ঠিক আছে, নলের সাহায্যে জল যেমন এক স্থান থেকে অন্য স্থানে যায়, তন্তুর সাহায্যেও আলোক রশ্মি এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো যায়। নলের সাহায্যে জল যেমন এক স্থান থেকে অন্য স্থানে যায়, তেমনি আলোক রশ্মিকে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো যায়। এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো সম্ভব। ঠিক আছে, এই কারণে আলোকবাহী তন্তুকে অনেক সময় আলোকীয় নলও বলা হয়। এই কারণে আলোকবাহী তন্তুকে অনেক সময় আলোকীয় নলও বলা হয়। এর কার্যনীতিটা চলো দেখা যাক। কার্যনীতিটা একটু বড়, আমি এটা একটু ব্যাখ্যা করে দিই। ধরো একটা আলোকবাহী তন্তু এরকম, ঠিক আছে, এটার মধ্যে দিয়ে আলোক রশ্মি যখন আমরা পাঠাবো, মানে যে কোনো একটা নল বা একটা পাইপ ধরলাম, চিকন হইতে পারে, মোটা হইতে পারে, তো আলোক রশ্মি এরকম ভাবে প্রতিফলন ঘটাইয়া আমরা তাকে বক্রপথেও পাঠাতাম পারি। ঠিক আছে, এটাই হলো আলোকীয় নল বা আলোকবাহী তন্তু।
আলোক রশ্মির বারবার প্রতিফলন ঘটাইয়া আমরা এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে পাঠাইতে পারি। এটি হলো আলোকবাহী তন্তু। তো এটা ব্যবহার কি? এখানে তোমার যে ভিতরের মাধ্যমগুলো থাকে এগুলা ঘনত্ব বেশি থাকে, আর এই যে মিডিয়ামটা এটা তো বায়ু মাধ্যম বা অপেক্ষাকৃত কম ঘনত্ব থাকে, তার লেগে আলোক রশ্মির বারবার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। আর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে এটা তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ঠিক আছে, তো ব্যবহারটা আগে লেখা নেই। ব্যবহার, ফার্স্ট ব্যবহার যেটা, মানুষের শরীরে বিভিন্ন জায়গা সরাসরি দেখা যায় না। মানব শরীরের ভিতরে বিভিন্ন জায়গা সরাসরি দেখা যায় না, দেখা যায় না। ঠিক আছে, সেই সমস্ত জায়গা দেখার প্রয়োজনে তন্তুগুচ্ছ দিয়ে সেই সমস্ত জায়গা দেখার প্রয়োজনে তন্তু গুচ্ছ দিয়ে তৈরি ক্যামেরা ব্যবহার করা হয়। তৈরি ক্যামেরা ব্যবহার করা হয়। এটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এটা আমি একটু করে তোমরা সাথে ডিসকাস করতেছি। অস্ত্রোপচার ছাড়াই রক্তজালক, ফুসফুস এবং দেহের অন্যান্য ফাঁপা অঙ্গের ভিতরের অংশ দেখতে পাওয়া যায়। অস্ত্রোপচার মানে অপারেশন ছাড়াই, অস্ত্রোপচার ছাড়াই রক্তজালক, বায়োলজিতে পড়ছো রক্তজালক কি, তারপর ফুসফুস এবং দেহের বিভিন্ন অংশ দেখা যায়। ঠিক আছে, অংশ দেখার প্রয়োজনে এটি ব্যবহার করা, বিভিন্ন অংশ দেখার প্রয়োজনে এটি ব্যবহার করা হয়। 2 নম্বর, চিকিৎসা প্রয়োজনে শরীরের ভিতরে উচ্চ শক্তির লেজার রশ্মি পাঠানোর জন্য এই তন্তু ব্যবহার করা হয়। চিকিৎসা প্রয়োজনে শরীরের ভিতরে কোনো অংশে উচ্চ শক্তি সম্পন্ন লেজার রশ্মি পাঠানোর জন্য ইহা ব্যবহার করা হয়। ঠিক আছে, 3 নম্বর, কোন জায়গা থেকে বহু দূরে সংকেত পাঠানো কাজে ইহা ব্যবহৃত হয়। আচ্ছা, লাস্টের দুটো আমি এক্সপ্লেন করতেছি। দেখো,
চিকিৎসার প্রয়োজনে শরীরের ভিতরের কোনো অংশে উচ্চ শক্তি সম্পন্ন লেজার রশ্মি পাঠানোর জন্য। এখন ধরো শরীরের ভিতরের কোনো জায়গায় টিউমার বা ক্যান্সার বা অন্য কোনো হার্মফুল ডিজিজ আমাদের হইল, ওই জায়গাটা নষ্ট করার লিগা বা ওই ক্যান্সার পেশেন্টদের মেনলি দেওয়া হয় ওই জায়গাটা ড্যামেজটারে রিকভার করার লিগা বা ওই সেলগুলাকে ধ্বংস করার লিগা আমাদের উচ্চ শক্তি সম্পন্ন লেজার রশ্মি পাঠানো খুবই দরকার পড়ে। তো এখন উচ্চ শক্তি সম্পন্ন লেজার রশ্মি পাঠাতে তোমার কি করতে লাগবে? তোমার ভিতরে হার্টের মধ্যে কোনো প্রবলেম বা হার্টের সাইডের কোনো জায়গার মধ্যে প্রবলেম, তোমার পুরোটা কাটতে লাগতে পারে, ঠিক আছে? কাটটা তোমার তারপর রশ্মি পাঠাইতে লাগবে। তো তাছাড়া কি করা হয়, আমরা রশ্মিগুলো যেগুলো আছে খুব ছোট্ট একটা হোল করে জাস্ট রশ্মিটা পাঠাইয়া ওইখানে আমরা বা নলটা পাঠাইয়া, সেটা চিকন নল আলোকীয় নল এটা পাঠাইয়া রশ্মি আমরা পাঠাইয়া দিই, তাহলে ওই জায়গাটা যেটা আছে ওইটা লেজার রশ্মি গিয়া ওই জায়গাটায় নষ্ট করে যাবে, ঠিক আছে? তারপর হইলো কোনো জায়গা থেকে বহু দূরে সংকেত পাঠানোর কাজ, যেমন বাড়ি করে যদি টেলিফোনের তার থাকে, দেখবা এই তারগুলা যেগুলো আছে বা কেবলের তারের ভিতরে যে তামার তার আছে ওইটা বাদ দিয়ে সাদা সাদা কিছু তন্তুর মতো দেখা যায়, ওইগুলো হলো আলোকীয় তন্তু, ঠিক আছে? তো এগুলা দিয়া বহু দূরে আমরা আলোক রশ্মি বহু দূরে সংকেত পাঠাইতাম পারি, সংকেত আদান প্রদানের লিগেও আলোকীয় তন্তু ব্যবহার করা হয়। তো আলোকীয় তন্তু ব্যবহারের একটা অ্যাডভান্টেজ আমি তোমাদের কই, ধরো আমরা এখান থেকে আগরতলার মধ্যে বা যে কোনো জায়গায় ধরো কান্ট্রি টু কান্ট্রি বা যে কোনো দূরে, ধরো এখান থেকে 100 কিলোমিটার দূরে আমি কোনো জায়গার মধ্যে একটা সিগন্যাল পাঠামো বা যে কোনো একটা টেলিফোনের তারে এখান থেকে 100 কিলোমিটার দূর অব্দি নেওয়া, আর মাঝখানে কোনো জায়গাতে যদি ব্রেক হয়ে যায় তারটা, তাহলে কোন জায়গায় ব্রেক হয়েছে তারটা এটা কিন্তু আমরা বার করাটা অনেক কষ্টকর ব্যাপার, সবটা তার দেখে 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 আমাদের যাইতে লাগবে। কিন্তু আলোকবাহী তন্তু যদি তোমার মাঝখানে ব্রেক হয়ে যায়, ধরো এই জায়গাতে ব্রেক হয়ে যায়, তাহলে এই জায়গার মধ্যে আলোক রশ্মি যে পথে আছে এই পথে ফিরে আবার আগের জায়গায় ফিরে যাবো, এটা একটা আমাদের অ্যাডভান্টেজ। তাতে কি হয়, ধরো এই জায়গা থেকে যে কোনো ডিস্টেন্সে তোমার তারটা ব্রেক হয়ে গেছে, তো তুমি যখন এখান থেকে সিগন্যাল পাঠাইবা তো ওই সিগন্যালটা তোমার কাছে আবার ঘুরে আসবে। তাই আমরা কি জানি, ভেলোসিটি অফ লাইট মানে আলোর বেগ জানি, আর আলোটা ঘুরে সেটা তোমার কাছে আইতে কতটুকু টাইম লাগছে ওইটা তুমি ইজিলি বার করতে পারবা স্টপ ওয়াচ বা অন্য কোনো ডিজিটাল মিটার দিয়ে আসলে কত মিলি সেকেন্ড মাইক্রোসেকেন্ড লাগছে। তারপর ডিস্টেন্স জানো, মানে ডিস্টেন্স বার করতে লাগে তোমার, ভেলোসিটি জানো মানে বেগ জানো, সময় জানো, ইজিলি ডিস্টেন্স বার করে নিতে পারবা। তারপর আইডিয়া মতো যদি তোমার 40 কিলোমিটার বা 20 কিলোমিটার, তাহলে তুমি তারটার লেন্থ মাপটা 20 কিলোমিটার বা 40 কিলোমিটার দূরে গিয়ে সেটা 10-15 মিটার খুঁজলেই তুমি ওই কোন জায়গার মধ্যে তারটা খারাপ বা তারটা নষ্ট হয়েছে ইজিলি পাইয়া নেবা, ঠিক আছে? তো এটার লেগে আলোকবাহী তন্তু যেটা আছে এটার ব্যবহার অনেক বেশি আধুনিক যুগে, ঠিক আছে? এটা কার্যনীতি যেটা আছে, কার্যনীতি এটা তো আমি মুখে এক্সপ্লেইন করে দিচ্ছি, তোমরা নিজের থেকে নোটসটা রেডি করে নাও, এটা খুবই লেস ইম্পর্টেন্ট কার্যনীতি, এখন আসে না। আর যদি দরকার লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, তাহলে আমি কার্যনীতির ভিডিও আপলোড করে দেবো বা আমি পিডিএফ ফরম্যাটে দিয়ে দেবো, আর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে এতটুকু থাক, টাইম অনেকক্ষণ হয়ে গেছে। আর নেক্সট ভিডিওতে আমরা এমনি কিছু টুকটাক থিওরিটিক্যাল কিছু জিনিস নিয়ে আলোচনা করুন। এরপরে আমরা যাবো প্রিজম। প্রিজম আমরা লিখে খুবই ইম্পর্টেন্ট জিনিস, তো ওই জায়গার মধ্যে আমরা দেখুন প্রিজম সম্পর্কে 5টা কি 6টা ডেরিভেশন আছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখবা, যারা এবার 12 ফাইনাল দিবা তারা লেগে তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট নেক্সট ভিডিও। তো দেখো ভালো করে, আজকে তাহলে এতটুকু থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ লেগে টাটা।